নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি বর্ণালী। আপনাদেরকে স্বাগত জানাই অন্ধকারের গল্পকথার সেই অচেনা অন্ধকারে, যেখানে প্রতিটি ছায়ার আড়ালে লুকিয়ে থাকে অজানা আতঙ্ক, আর প্রতিটি নীরবতাই যেন ফিসফিস করে বলে দিয়ে যায় কোনো না বলা রহস্যের কথা। তাহলে প্রস্তুত হন, চারপাশের আলো নিভিয়ে মনকে স্থির করে প্রবেশ করুন অন্ধকারের গভীরে। শুরু হচ্ছে আজকের গল্প। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটা কেমন লাগলো। আর পুরো গল্পটাই কিন্তু আপনাদেরকে হেডফোনে শোনার অনুরোধ রইল। তাহলে তাড়াতাড়ি লাইক বাটনটা চাপুন আর শুনতে শুরু করুন আমাদের আজকের নিবেদন। সকাল প্রায় অনেক আগেই হয়েছে। কুয়াশার জন্য স্পষ্টভাবে কিছুই বোঝা যায় না। পাখিরা বাসা ছেড়ে উঠতে শুরু করেছে। দূরের সৎসঙ্গ বিহার থেকে প্রাতঃপ্রার্থনার ক্ষীণ স্বর ভেসে আসছে। শীতের ভোর, চারিদিকে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। মাঘ মাসের ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে এবারে। শালও মানছে না এবারের ঠান্ডাটা। ব্যোমকেশকে অনেকক্ষণ থেকেই দেখছি, সে বই হাতে নিয়ে মুখ ডুবিয়ে বসে আছে তাতে। বৌঠান ইতিমধ্যেই দুবার চা দিয়ে গেছে। আরও একবার ইচ্ছে করছিল, কিন্তু বলার সাহস হয়ে উঠছিল না। আর এই ঠান্ডায় বৌঠানকে কষ্ট দিতেও ইচ্ছে করছিল না। ব্যোমকেশের এই নিশ্চুপ বদন মোটেই ভালো লাগছিল না আমার। শেষে জিজ্ঞেস করলাম, কি এত মন দিয়ে পড়ছো বলো তো? তখন থেকে তো ডান বাম কিছুই দেখছো না। বাড়ি ফিরে এসে ওর নোট বই নিয়ে লিখতে লাগলো। পথ আজ হঠাৎ একই পাগলামি করলে। দুজনকে দু জায়গা থেকে ছিঁড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিলে। অ্যাস্ট্রোনমার ভুল বলেছে। অজানা আকাশ থেকে চাঁদ এসে পড়েছিল পৃথিবীর কক্ষপথে। লাগলো তাদের মোটরে মোটরে ধাক্কা। সেই মরণের তাড়নার পর থেকে যুগে যুগে দুজনে একসঙ্গেই চলেছে। এর আলো ওর মুখে পড়ে, ওর আলো এর মুখে। চলার বাঁধন আর ছেড়ে না। মনের ভিতরটা বলছে, আমাদের শুরু হলো যুগল চলন। আমরা চলার সূত্রে গাঁথব ক্ষণে ক্ষণে কুড়িয়ে পাওয়া উজ্জ্বল নিমেষগুলির মালা। বাঁধা মাইনের বাঁধা খোরাকিতে ভাগ্যের দ্বারে পড়ে থাকবার জোর রইল না। আমাদের দেনা পাওনা সবই হবে হঠাৎ। বাইরে বৃষ্টি পড়ছে। বারান্দায় ঘন ঘন পায়চারি করতে করতে অমিত মনে মনে বলে উঠল, কোথায় আছো নিবারণ চক্রবর্তী? এবার ভর করো আমার পরে, বাণী দাও, বাণী দাও। বেরোলো লম্বা সরু খাতাটা। নিবারণ চক্রবর্তী বলে গেল, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। আমি ব্যোমকেশের পড়া মাঝপথে আটকে দিয়ে বলে উঠলাম, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। তুমি শেষের কবিতা পড়েছ? আমি বোঝার চেষ্টা করছি তখন থেকে। তুমি তো ডুবে গিয়েছো দেখছি। হয়তো লেখাটা মন দিয়ে পড়ছি, কিন্তু একদমই ডুবে যায়নি। তুমি আসার পর 2 কাপ চা খেয়েছ, আরও 1 কাপ চা খেতে চাইছো, কিন্তু সাহস করতে পারছো না। রান্নাঘরের দিকে বার কয়েক তাকিয়েছ। 3 বার গায়ের শালটা ঠিক করলে, 2 বার গুনগুন করে কি যেন গাইছিলে। খবরের কাগজ একবার পড়ে সেটা রেখে কিছুক্ষণ পর আবার মুখের সামনে ধরলে। আমি সবই খেয়াল করেছি অজিত। তুমি শীতে একটু কুঁকড়ে আছো বলে চা খাওয়ার ইচ্ছেটা প্রবল হচ্ছে, কিন্তু তোমার বৌঠানের পা খসানোর শব্দ নেই বলে তুমি ডাকতে ইতস্তত করছো। আমি ব্যোমকেশের কথায় রীতিমতো অবাক হয়ে গেলাম। এত নিখুঁত পর্যবেক্ষণ। শুনছো, তোমার ঠাকুরপোকে আর 1 কাপ চা দিও। ব্যোমকেশ উচ্চস্বরে বলেই উঠে দাঁড়ায়। সে কি, তুমি উঠলে যে? বাজার যাব ভাবছি, টাটকা কিছু সবজি পাওয়া যায় কিনা।
তোমার বৌঠান কদিন থেকে বেশ নতুন নতুন রান্না করছে, আমারও বেশ লাগছে। শীতের সকালে বাজারে গেলে হয়তো মস্তিষ্কের জড়তাটাও কিছুটা কাটবে। চলো তবে আমিও বের হই। বৌঠান, আর চা করতে হবে না। আমি উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে বলি। উমা, সে কি, কেন? আরে আমরা বাজারে যাচ্ছি, তোমাকে আর কষ্ট দিতে ইচ্ছে করলো না। এমন কথা বলো না ঠাকুরপো, কষ্ট কি? এই শোনো, তুমি কিন্তু ফুলকপি বেশি করে এনো। আর হ্যাঁ, বাজারের থলিটা দেখে নিও, ওটা আবার ফেলে এসো না গতবারের মতো। স্মিত হাসি নিয়ে বৌঠান বোমকেশকে বলে। আমি আর বোমকেশ বাড়ির বাইরে বেরোতেই দেখি দুজন ব্যক্তি, পরনে সাদা ধুতি পাঞ্জাবি, শালখানাও সাদা। আমাদের দুজনকে দেখে তারাও দ্রুত পা চালিয়ে এগিয়ে আসে। তারা কাছে আসতেই বয়স খানিকটা অনুমান করতে পারা যায়। একজনের বয়স ওই 30-32 হবে, আর আরেকজনের 40 পেরিয়েছে বোধ করি। দুজনেরই গায়ের গরম বেশ ফর্সা, সুদর্শন। ওদের মধ্যে যার বয়স কম সেই প্রথমে বলে ওঠে। নমস্কার, আমার নাম সুদর্শন, সুদর্শন বণিক। আপনি ব্যোমকেশ বক্সী তো? আরে দেখো কাণ্ড, ছেলেটার নাম সত্যি সত্যি সুদর্শন। কথাটা ভাবতেই আমার নিজের মনেই হাসি পেল। নমস্কার, হ্যাঁ আমি ব্যোমকেশ বক্সী। আর ইনি? ব্যোমকেশ কথাটা বলেই আমার দিকে ইঙ্গিত করে। নমস্কার, আমি অজিত, অজিত বন্দ্যোপাধ্যায়। আর আমি পার্থসারথী বসু। দ্বিতীয় ব্যক্তি হাত জোর করে নিজের নামটা বলতেই এবারে আর ধরে রাখতে পারলাম না নিজেকে। মানে বুঝুন, পার্থসারথী এসেছে সুদর্শন নিয়ে, এবারে আমাদের দুজনের গলাটা না নামিয়েই দেয়। আসুন, ভেতরে আসুন না, বাইরে বেশ ঠান্ডা, ভেতরে বসে কথা বলাটাই শ্রেয়। ব্যোমকেশ তাদের ভেতরে ডাকতেই আমি পিছু পিছু ঢুকলাম। দুজনেই সামনের চেয়ারে মুখোমুখি বসে। আমি আর ব্যোমকেশও তাদের আসার কারণ শোনার অপেক্ষা করছি। সুদর্শনই প্রথমে বলতে শুরু করে। আমরা দেশপ্রেম সমাজসেবা নামক সংস্থা থেকে এসেছি। আমরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে থাকি, যেমন দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ, চিকিৎসা পরিষেবা, সমাজে নারীদের শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ সেই নিয়ে কাজ করে চলেছি গত 5 বছর ধরে। বাল্যবিবাহ বন্ধ করা, এসব নিয়েও উদ্যোগ নিয়েছি। আমাদের এই সংস্থায় মোট 10 জন সদস্য রয়েছে। সমাজের বিভিন্ন ব্যবসায়ী, অর্থশালী ব্যক্তিরা আমাদের এই সংস্থাকে আর্থিকভাবে সাহায্য করে চলেছেন। সুদর্শনের কথা বলা শেষ হতেই ব্যোমকেশ বলে, বাহ, খুবই ভালো উদ্যোগ। আমি কিন্তু সত্যিই জানতাম না এমন কোনো সংস্থা আছে। সত্যিই আপনারা যা করছেন তা সাধুবাদ দিতেই হয়। আমারও কথা শুনে বেশ ভালো লাগছিল। আর আমি তাদের আসার কারণটাও কিছুটা অনুমান করতে পেরেছি। তারা হয়তো আর্থিক সাহায্যের জন্যই এসেছে। তাহলে বলুন, আমি আপনাদের কিভাবে সহযোগিতা করতে পারি? ব্যোমকেশ সহাস্যে কথাটা বলে। ব্যোমকেশের কথায় পার্থসারথী বাবু যা বলেন তাতে আমার অনুমান ভুল প্রমাণ হয়। গত পরশু খবরের কাগজে একটি মহিলার হত্যার খবর বেরিয়েছিল। একটি পাগল এক মহিলাকে খুন করেছে। আপনি কি শুনেছেন? গত পরশু মানে সোমবার? না, আসলে আমি সত্যকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। ওর আচমকাই শরীরটা খারাপ করে। আর ব্যোমকেশ কথাটা শেষ করতে না করতেই পার্থসারথী বাবু একখানা খবরের কাগজে এগিয়ে দিয়ে বলে, এটা একবার পড়ুন। ঘটনাটা ছোট হলেও এর ভেতরে কোনো বড় রহস্য লুকিয়ে আছে বলে আমাদের ধারণা। ব্যোমকেশ খবরের কাগজটা হাতে নিয়ে বলে, ও, ভেতরের পাতায় খুবই ছোট একটা খবর, সেজন্যই খেয়াল করিনি। অজিত, তুমি পড়ো তো খবরটা। ব্যোমকেশ আমার দিকে কাগজখানা এগিয়ে দেয়। আমি খবরের কাগজটা নিয়ে পড়তে শুরু করি। পাগলের হাতে মহিলা খুন। হাওড়ার জগৎবল্লভপুরে কৌশিকী নদীর ওপর একটি সেতুতে দীর্ঘদিন ধরে একটি পাগলের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। জানা যায় পাগলটি সন্ধ্যার পরই পথযাত্রীদের উপর আক্রমণ করত। সেই কারণেই সন্ধ্যার পর খুব একটা লোকজন যাতায়াত করত না। ওপারে যাওয়ার জন্য নৌকোকেই বেছে নিয়েছে বাসিন্দারা। কিন্তু গত রাতে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। এক মহিলার বুকে ছুরি মেরে কুপিয়ে খুন করে সেই পাগল। মহিলার পরিচয় এখনো জানা যায়নি। পাগলটিকে পুলিশ থানায় নিয়ে যায়। পড়া শেষ করে সকলের মুখের দিকে তাকাই আমি। ব্যোমকেশ খুব মনোযোগ দিয়ে শুনছিল। সে বুঝি আরো কিছুটা শোনার অপেক্ষা করছিল।
এইটুকুই? হ্যাঁ, এইটুকুই। একটি পাগল কি করে খুন করতে পারে? সে তো মানসিকভাবেই সুস্থ নয়। তাছাড়া ছুরি চালানো তো সাধারণ পাগলামি নয়, তাতে কিছুটা নিশানারও প্রয়োজন হয়। সেটাই আমাদেরও বক্তব্য ব্যোমকেশ বাবু। আর আমরা এটাও জানি সেই পাগল নির্দোষ, সেজন্যই আপনার কাছে আসা। একটা পাগলের জন্য আপনারা এসেছেন? একটা পাগলকে হঠাৎ আপনারা বাঁচাতে চাইছেন কেন? যেই পাগলকে হত্যাকারী হিসেবে ধরা হয়েছে তাকে আমরা খুব ভালোভাবেই চিনি এবং জানি। সে বিষয়ে না হয় আমরা আপনাকে পরে জানাবো, কিন্তু এইটুকু আমাদের সহযোগিতা করুন যে সেই পাগল নির্দোষ। আগামী দুদিনের মধ্যে যদি ওকে নির্দোষ প্রমাণ করতে না পারি তবে তবে একজন নির্দোষ মানুষের শাস্তি হয়ে যাবে। পুলিশ যেহেতু সেই পাগলকে গ্রেফতার করেছে, নিশ্চয়ই কিছু প্রমাণের উপর ভিত্তি করেই। আপনাদের কেন মনে হচ্ছে সেই পাগল নির্দোষ? প্রথম কারণ, সেই ব্যক্তি পাগল, আর পাগল হয়ে খুন করাটা সহজ বিষয় নয়। আর দ্বিতীয়, সেই মহিলা যখন খুন হয়েছে তখন সেই পাগল অর্থাৎ নিবারণ তালুকদার ছিলেন না সেখানে। নিবারণ তালুকদার? ব্যোমকেশ অবাকের সুরে বলে। অবশ্য আমিও অবাক হয়ে যাই। নিবারণ তালুকদার এই নামটা তারা কি করে জানল? আমাদের দুজনের অবাক হওয়া দেখে তারা স্মিত হাসে। এরপরে সুদর্শন বলে, আমরাও আপনাদের মতনই অবাক হয়েছিলাম, জানেন তো। উনি শ্রীরামপুরের বাসিন্দা, বেশ জমি জমা সম্পত্তি রয়েছে। গত 2 বছর আগে আমরা ওনার কাছে আমাদের সংস্থার জন্য আর্থিক সাহায্য চেয়েছিলাম। উনি বিন্দুমাত্র দেরি না করে প্রায় 20,000 টাকা আমাদের দিয়েছিলেন। আমাদের পুরনো খাতায় তার নামও লেখা আছে। 20,000 টাকা? একজন বিত্তবান পরোপকারী মানুষের এমন দশা হলো কেন? এটাই তো বড় প্রশ্ন। সুদর্শনের কথা শুনে আমি আরও হতবাক হয়ে যাই। ব্যোমকেশের শরীরে কোনো রকম ভঙ্গিমা দেখলাম না। সে মন দিয়ে শুনছে। আমরা পথের অসহায় মানুষদের সহযোগিতা করি, সেবা শুশ্রূষা করি, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করি, সেটা তো আগেই আমি বলেছি আপনাদের। আমাদের দপ্তরে রবিবার সকালে ফোন আসে যে জগৎবল্লভপুরে কৌশিকী নদীর কাছাকাছি একটি সেতুতে দীর্ঘদিন ধরে একটি পাগল রয়েছে। দিনে তো কিছুই করে না, কিন্তু রাত হলেই কোনো মহিলা ও পথ দিয়ে যেতে পারে না। সেই পাগল নাকি মারার জন্য তেড়ে যায়। আমরা রবিবার ঠিক সন্ধ্যার সময় গিয়ে সেই পাগলকে উদ্ধার করি। তার শরীর থেকে বীভৎস দুর্গন্ধ বেরোচ্ছিল। অনেকদিন আগে মাথা ফেটে গিয়েছিল, তার আশেপাশে পোকা ধরে গিয়েছে, হাতে পায়ে ঘা হয়ে গেছে। আমরা কিছুতেই ওকে পরিষ্কার করতে পারছিলাম না। ও রাতেই বেশি উন্মাদ হয়ে যায়, তাই ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিই। রাত যখন 1টা বাজে তখনও ওকে যেই ঘরে রাখা হয়েছিল সেখানে গিয়ে দেখি ও ঘুমোচ্ছে, কিন্তু সকালে উঠে দেখি নেই। খবরের কাগজ পড়ে জানতে পারি যে ও আবার সেই সেতুতে গিয়ে নিজের জায়গাতেই ছিল, আর এই মহিলার খুনের হত্যার দায় ওর ঘাড়ে এসে পড়ে। সুদর্শন কথাগুলো বলেই দীর্ঘশ্বাস ছাড়ে। ব্যোমকেশ এতক্ষণ ধরে কথাগুলো শুনে কিছু একটা ভাবতে থাকে, কোনো উত্তর দেয় না। ব্যোমকেশ বাবু, কি ভাবছেন আপনি? আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনারা যা বললেন সেটাই শুরু থেকে ভাবছি। আচ্ছা, আপনাদের কেন মনে হচ্ছে যে ওই পাগল মানে নিবারণ তালুকদার খুনি নয়? সে তো পালিয়ে নিজের জায়গায় গিয়েছিল। পুলিশের কথা মতন মহিলার খুন হয়েছেন মধ্যরাত্রি, অর্থাৎ রাত্রি 1টা থেকে 2টোর মধ্যে। কিন্তু এই একটা সময় আমাদের আশ্রমেই তো ছিল তিনি। আর কৌশিকী নদীর সেই সেতু আমাদের আশ্রম থেকে 1 ঘন্টার হাঁটা পথ। মাঝরাত্রে পথ চিনে নিজের জায়গায় ফিরে গিয়ে খুন করা, সেটা আমাদের তো অসম্ভব বলেই মনে হচ্ছে। তাছাড়াও তো ঘুমের ওষুধের ঘোর ছিল। সেই অবস্থার অতটা পথ যাওয়া কি সম্ভব? কিন্তু একজন পাগলকে বাঁচিয়ে আপনাদের কি লাভ? দেখুন ব্যোমকেশ বাবু, লাভের কথা চিন্তা করলে তো এই সমাজ সেবাতে আর নাবদামি না। আজ পর্যন্ত প্রচুর অসুস্থ দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসা করার ব্যবস্থা করে দিয়েছি। আর তাছাড়া আজ
যেই মানুষটা পাগল সে সুস্থ থাকার সময় অনেক সহযোগিতা করেছে, কিন্তু আজ তার এমন অবস্থা দেখে আমরা যদি এইটুকু না করতে পারি। আপনারা কি করে বুঝলেন উনি নিবারণ তালুকদারই? আর পুলিশ ধরে নিয়ে যাওয়ার দুদিন পরই বা এলেন যে? আরও আগে এলেন না কেন? পুলিশ ওকে ধরে নিয়ে গেলে আমাদের থানায় গিয়ে অনেকবার পুলিশ অফিসারকে বোঝানোর চেষ্টা করি যে একটা পাগল খুন করতে পারে না, আর তাছাড়া ওর চিকিৎসার প্রয়োজন। পুলিশ অফিসার কিছুতেই শুনলেন না আমাদের কথা। তার বক্তব্য ওর হাতে মহিলাকে খুন করা ছুরিটা ছিল, তারা হাতে নাতে ধরেছে তাকে। তারপর তো আমাদের অফিসে ফিরে আসি আমরা। কিন্তু কি মনে হতে গতকাল আমরা আবার যাই থানায়, সেই পাগলের সাথে দেখা করতে চাই। তখন দেখি মাথার চুল আর দাড়ি গোঁফ কেটে পরিষ্কার করা হয়েছে তাকে। আমাদের আর চিনতে বাকি থাকে না। পুলিশ অফিসারকে কিছু না জানিয়ে আমরা ফিরে আসি, আর কেন জানি না আমাদের মনে সন্দেহ দানা বাঁধে। অনেক ভেবে কোনো উপায় না দেখে আপনার শরণাপন্ন হওয়ার কথা ভাবলাম। আমাদের মনে হচ্ছে কেউ সুপরিকল্পিতভাবে নিবারণ বাবুকে এখানে ফাঁসিয়েছে। কিসের সন্দেহ? দেখুন ব্যোমকেশবাবু, এই নিবারণ তালুকদার যথেষ্ট সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। যেই মানুষটা গত 2 বছর আগেও সুস্থ ছিলেন, তার এই অবস্থা সত্যি মেনে নেওয়া যায় না। আমরা আপনাকে সব বলবো। আগে আপনি শুধু এই মহিলা হত্যা থেকে নিবারণ বাবুকে নির্দোষ প্রমাণ করুন। কিন্তু ওর তো কোনো শাস্তি হবে না, কারণ মানসিক রোগীদের কোনো শাস্তি হয় না। কিন্তু উনি যে খুনি এই অভিযোগ তো থাকবে। এতে যে আসল খুনি সে অবাধে ঘুরে বেড়াবে। নিবারণ বাবুর মতন মানুষের শেষটা এমন হতে পারে না। প্লিজ ব্যোমকেশ বাবু, নিবারণ বাবু নির্দোষ প্রমাণিত হলে আরো অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে, আমাদের বিশ্বাস আছে। সম্ভবত এই খুনের আড়ালে ওনার বিষয় সম্পত্তি হাতিয়ে নেওয়ার কোনো কারসাজি থাকতে পারে। ঠিক আছে, আজ বিকেলে আমরা জগৎবল্লভপুর থানায় যাব, দেখছি কি করতে পারি। আপনি আপনার পারিশ্রমিক নিয়ে ভাববেন না, আমরা যথাসাধ্য আপনাকে দেব। সুদর্শন শুকনো গলায় বলে। ব্যোমকেশকে দেখলাম সুদর্শনের কথায় শুধু স্মিত হাসল, কোনো উত্তর সে দেয় না। আমারও কেমন যেন অদ্ভুত লাগলো। বিকেল হতেই আমি আর ব্যোমকেশ ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ি জগৎবল্লভপুর থানার উদ্দেশ্যে। ব্যোমকেশকে গভীর চিন্তায় মগ্ন দেখে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমরা শেষ পর্যন্ত একটা পাগলের কেস নিয়ে পাগলামি করছি না তো? না মানে পাগলের হাতে তো খুন হতেই পারে, কারণ ওর তো কোনো জ্ঞান নেই। সেটাই তো চিন্তার। সেই পাগলের হাতে ছুরি এলো কিভাবে? কোথায় পেল সে? নাকি কেউ তাকে দিয়েছে? কেউ দিয়েছে, কিন্তু কেউ কেন দেবে? অজিত, ভাবা শুরু করো। সুদর্শন আর পার্থসারথী বলছে ওই পাগল আসলে নিবারণ তালুকদার, একজন জমিদারই বলা চলে। তার এমন হাল হলো কিভাবে? রহস্য লাগছে না? নিবারণ তালুকদারকে কি সত্যিই পাগল করা হয়েছে, নাকি তিনি সাজানো পাগলামির শিকার? ব্যোমকেশের কথায় এবারে কিছুটা যুক্তি পেলাম খুঁজে। তবে আমার তবুও কেন যেন এই কেসটা কেমন যেন লাগছিল। একটা পাগলকে হত্যার অপরাধ থেকে বাঁচানোর ঘটনা, মহিলাটিই বাকি। আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। যাই হোক, ট্যাক্সি থানার সামনে গিয়ে থামে। আমি আর ব্যোমকেশ থানায় গিয়ে পুলিশ অফিসারের কেবিনের সামনে যেতেই একজন কনস্টেবল এগিয়ে আসেন। আপনারা কারা? কার সাথে দেখা করবেন? হ্যাঁ, আমরা পুলিশ অফিসার কল্যাণবাবুর সাথে দেখা করতে চাই। ওনাকে বলুন ব্যোমকেশ বক্সী এসেছেন। ব্যোমকেশ কথাটা কনস্টেবলকে বলতেই তিনি উচ্ছ্বসিত হয়ে বললেন, আপনি ব্যোমকেশ বক্সী? কি সৌভাগ্য আমার! কত নাম শুনেছি আপনার। দাঁড়ান, স্যারকে গিয়ে বলছি। কনস্টেবল ভেতরে ঢুকেই কিছুক্ষণের মধ্যেই বাইরে এসে বলে, চলুন, স্যার ডাকছেন ভেতরে। আমি আর ব্যোমকেশ ভেতরে ঢুকতেই দেখি পুলিশ অফিসার কল্যাণ বসু হাত জোর করে নমস্কার জানাচ্ছেন।
আসুন আসুন ব্যোমকেশ বাবু আর অজিত বাবু, কি সৌভাগ্য আমার, আপনারা আজ আমার কাছে। আপনার আসার খবর পেলে আমি নিজে গিয়ে রিসিভ করতাম। আরে বসুন না, দাঁড়িয়ে কেন? সহাস্যে বলেন কল্যাণবাবু। আমি আর ব্যোমকেশ চেয়ার টেনে বসতেই কনস্টেবল স্যালুট দিয়ে বাইরে বেরিয়ে যায়। তারপর বলুন, আমি আপনাদের কি সহযোগিতা করতে পারি? কল্যাণবাবু কথাটা বলতেই আমি সকালের সেই খবরের কাগজখানা সামনে এগিয়ে দিই। এই মহিলা হত্যার বিষয় নিয়ে কিছু আলোচনা ছিল, শুনলাম কোনো এক পাগলকে ধরা হয়েছে। হ্যাঁ, না মানে পাগলটির হাতেই রক্তাক্ত ছুরি ছিল, তাই তাকেই অনুমান করা হচ্ছে। তাছাড়া ঘটনাস্থলে ওই পাগল ছাড়া আর কাউকেই দেখা যায়নি। মাঝ রাস্তায় একজন উন্মাদ হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকলে তাকে সন্দেহ করাটাই তো স্বাভাবিক, নয় কি? কিন্তু একটা পাগল কি খুন করতে পারে? আমি বলতে চাইছি, পাগলদের মধ্যে হিংস্রতা থাকতে পারে, কিন্তু এতটা নিখুঁত লক্ষ্যভেদ কিভাবে সম্ভব? খবরের কাগজে পড়লাম এক কোপেই হৃৎপিণ্ড এপড় ওপড় হয়েছে। দেখুন, পারে কি পারে না সেটার থেকেও বড় বিষয় তার হাতেই ছুরিটা পাওয়া গেছে। আইন তো প্রমাণের উপর চলে ব্যোমকেশ বাবু, আর আমাদের কাছে এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? আচ্ছা, এই মহিলাটির পরিচয় জানা যায়নি? হ্যাঁ, গিয়েছে তো। মহিলাটির নাম অপর্ণা। তার স্বামী মর্গে মৃতদেহ শনাক্ত করেছেন। স্বামীর নাম কি? দেবাশিস মণ্ডল। তিনি একজন সোনার ব্যবসায়ী, বেশ প্রভাবশালী পরিবার, এলাকায় বেশ নামডাক আছে। উদয়নারায়ণপুরের দিকে ওনাদের বাড়ি। আচ্ছা বেশ, যাকে গ্রেফতার করেছেন তার সম্বন্ধে কোনো কিছু জানতে পেরেছেন? না, তার সম্বন্ধে কিছু জানা যায়নি। আগামী পরশু কোর্টে তোলা হবে, যা বিচার হবে সেটাই ওর ভবিতব্য। অন্তত স্থানীয় লোকগুলো এখন নিশ্চিন্তে ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারবে। কেন? স্থানীয় মানুষদের কি সমস্যা? সে মারাত্মক সমস্যা ব্যোমকেশ বাবু। এই পাগল দিনে ঘাপটি মেরে পড়ে থাকে, রাত হলেই হিংস্র হয়ে ওঠে। ওই সেতু দিয়ে কোনো মানুষ সন্ধ্যার পর যেতে পারে না, এমনভাবে আক্রমণ করে যে ভয়ে লোকজন নৌকা করে যাতায়াত করে। অনেকদিন ধরেই এই অভিযোগগুলো আসছিল। তাহলে এতদিন কোনো ব্যবস্থা নেননি কেন? ব্যোমকেশের প্রশ্নে হতচকিত হয়ে যান কল্যাণবাবু। না মানে আসলে তেমনভাবে বিষয়টা তিনি কি বলবেন বুঝতে পারছিলেন না। কপালের ঘাম রুমাল দিয়ে মুছে পকেটে রাখেন। আমাদের দৃষ্টি এড়ায়নি যদিও। কল্যাণবাবু যে কিছু লুকোতে চাইছেন তা ওনার অঙ্গভঙ্গিতে বেশ স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি আর ব্যোমকেশ বেশ কিছুক্ষণ পুলিশ অফিসারের ঘরে সময় নষ্ট না করে নিবারণ তালুকদারকে কোথায় রাখা হয়েছে সেখানে যাই। যদিও কল্যাণবাবু আমাদের সাথেই ছিলেন, ও কল্যাণবাবুকে আর বেশি প্রশ্ন করে না, শুধু যেই মহিলা খুন হয়েছে তার ঠিকানাটা নিয়ে নেয়। আশা করছি ও এরপরেই সেই মহিলার বাড়িতে নিশ্চয়ই যাবে। আমরা নিবারণবাবুকে যেখানে রাখা হয়েছে সেখানে গিয়ে তো হতভম্ব হয়ে যাই। আর 5টা আসামের মতনই নিবারণবাবুকেও হাজতের ভেতরেই রাখা হয়েছে, যদিও ভেতরে সে একাই একদম নিশ্চুপ হয়ে বসে আছে। শরীরের বিভিন্ন জায়গার ক্ষতগুলো কিছুটা আন্দাজ করা যাচ্ছে দূর থেকে। হাজতের স্যাঁতস্যাঁতে মেঝেতে তিনি জড়সড় হয়ে বসে আছেন। চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন এক পাথরের মূর্তি। এ কি কল্যাণবাবু, একটা পাগলকে এভাবে রেখেছেন যে? ও কিন্তু আর 5টা মানুষের মতো নয়। আর চিকিৎসার কিছু ব্যবস্থা করেছেন? না মানে ব্যোমকেশ বাবু, এই পাগলের চিকিৎসার ভার তো আমার নয়। কাল কোর্টে তোলা হবে, তার যা বিচার হবে, তারপর যা হবার হবে। একেই পাগল, তার উপর খুনি। যদি কাউকে হামলা করে, সেজন্যই হাজতে পুরে রেখেছি। হাজতের গড়াদের আড়ালে থাকা মানুষটার দিকে তাকিয়ে আমার মনে হলো সে যেন এক গভীর অপমানের বোঝা বয়ে বেড়াচ্ছে। কল্যাণ বসু কথাগুলো আমতা আমতা করে বলতে থাকে। ব্যোমকেশ আর কোনো প্রশ্ন করে না। হাজতের গড়াদের আড়ালে থাকা মানুষটার দিকে তাকিয়ে আমার মনে হলো সে যেন এক গভীর অপমানের বোঝা বয়ে বেড়াচ্ছে। আমরা দুজনেই থানা থেকে বেরোতে যাব, তখনই কল্যাণবাবু জিজ্ঞেস করেন, ব্যোমকেশ বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন। বলুন। আপনি এই যে মহিলার খুনের রহস্য নিয়ে তদন্তে নেমেছেন বুঝতে পারছি, কিন্তু
কল্যাণবাবু কথাটা শেষ করতে পারে না, তার আগেই ব্যোমকেশ থামিয়ে দেয়। ভুল করছেন। আমি মহিলার খুনের রহস্যের থেকেও বেশি এই পাগল যে নির্দোষ সেটা প্রমাণ করার তদন্তে নেমেছি। মানে এই পাগলের হয়ে আপনি তদন্তে নেমেছেন? মানে একটা খুনি পাগলকে বাঁচাতে চাইছেন? একজন প্রতিষ্ঠিত সত্যসন্ধানী হয়ে আপনি কি শেষ পর্যন্ত এই রাস্তার জঞ্জালের হয়ে লড়াই করবেন? দেখুন কল্যাণবাবু, আমি যখনই তদন্তে নামি তখন নিরপেক্ষভাবেই তা করি। আমার কাছে এই পাগল যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য অনুরোধ করা হয়েছে। আর এর থেকে আসল খুনিকেও খুঁজে পাওয়া যাবে নিশ্চয়। সত্য কোনোদিন ঢাকা থাকে না কল্যাণবাবু। কিন্তু এই পাগলকে বাঁচানোর অনুরোধটা করলো কারা? সে যেই করুক কল্যাণবাবু, আপনি আপনার কাজ করুন আর আমি আমার কাজ। নমস্কার, আসছি আজ। ব্যোমকেশ কথাটা বলেই হাত জোর করে স্মিত হেসে বেরিয়ে পড়ে। আমিও বেরোতে যাব, তখনই কল্যাণবাবু কনস্টেবলের উদ্দেশ্যে চাপা গলায় বলেন, ওনাদের উপর নজর রাখিস, আমাকে জানাস কি করছেন আর কোথায় যাচ্ছেন। কথাটা লম্বকরণের মতন আমি শুনে ফেলি, একটু হতবাকও হলাম। যাই হোক, হন হন করে বেরিয়ে ট্যাক্সিতে গিয়ে বসলাম। আচ্ছা, এই কল্যাণবাবুকে তোমার সন্দেহজনক মনে হয় না? মানে কি যেন লুকিয়ে যাচ্ছে। কি লুকোচ্ছে বলে মনে হচ্ছে? মনে হচ্ছে সে খুনিকে খুঁজে না পেয়ে এই পাগলকেই ধরে এনে ঘাড় থেকে দায় নামাতে চাইছে। পুলিশের খাতায় একটা কেস সলভ করা মানেই তো বড় প্রমোশন। আমার কথা শুনে ব্যোমকেশ কোনো উত্তর দেয় না, শুধু হাত বাড়ায়। আমি একটা সিগারেট বের করে দিয়ে আমিও ঠোঁটে একটা গুঁজে নিই। ও জানলার দিকে ধোঁয়া ছাড়তে থাকে। ট্যাক্সি ছুটে চলেছে। ট্যাক্সি গিয়ে থামে উদয়নারায়ণপুরে বেশ বড়সড় একটা দোতলা বাড়ির সামনে। সামনেটায় বেশ বড় বাগান রয়েছে। একটা দামি কালো রঙের অ্যাম্বাসাডার গাড়িও রয়েছে। বাইরের সদর দরজা খোলা দেখে আমরাও ঢুকে গেলাম। ঘরে ঢোকার দরজাটাও খোলা। ও দরজায় হাত দিতেই শব্দ করে বলে ওঠে, আসতে পারি? আমাদের দেখে একজন বৃদ্ধ মহিলা এগিয়ে আসেন। আসুন, কিন্তু আপনাদের তো ঠিক। নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ হাত জোর করে বলে, আর আমিও বলি, নমস্কার, আমি অজিত বন্দ্যোপাধ্যায়। নমস্কার, কিন্তু আপনাদের তো ঠিক চিনতে পারছি না। আমরা ভেতরে ঢুকেই দেখি সামনেটা বেশ বড় বৈঠক ঘর, বেশ দামি আসবাবপত্র সব। দেওয়ালের একদিকে বড় একটা মহিলার ছবিতে টাটকা রজনীগন্ধার মালা ঝুলছে, নিচে জ্বলন্ত প্রদীপ আর ধূপ। আমাদের আর বুঝতে বাকি থাকে না এই তাহলে অপর্ণা দেবী। বেশ সুন্দরী দেখতে। মাথার চুল বিনুনি করে সামনে এক হাতে ধরে রেখেছে। শরীরে গয়নাও বেশ আছে তা বোঝা যাচ্ছে। হবে নাই বা কেন, স্বামী গয়নার ব্যবসায়ী বলে কথা। ছবিটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল অপর্ণা দেবী যেন নির্বাক দৃষ্টিতে আমাদের কিছু বলতে চাইছেন। আপনি অপর্ণা দেবীর? আমি অপর্ণার শাশুড়ি মা। ও আচ্ছা, আমার অপর্ণা দেবীর বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ ছিল, কারণ এই খুনের বিষয়ে আমরা তদন্ত করছি। কিন্তু আমরা তো তদন্ত করার বিষয়ে কিছু জানি না। পুলিশ তো অপরাধীকে ধরেছে। আচমকাই কেউ একজন ধীর গলায় বলে ওঠে। আমি আর ব্যোমকেশ তাকিয়ে দেখি একজন বেশ সুউচ্চ সুদর্শন পুরুষ সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। দেবাশিস বাবুর বয়স খুব একটা বেশি নয়, প্রায় 40 হবে। চোখে সোনার ফ্রেমের চশমা, হাতে দামি ঘড়ি, গলায় সোনার হার, পরনে শার্ট আর প্যান্ট। সামনে আসতেই লক্ষ্য করি চোখের কোণে জল ছলছল করছে। আপনি? ও আমার ছেলে, অপর্ণার স্বামী দেবাশিস। ও আচ্ছা, নমস্কার। আপনারা বসুন না। ব্যোমকেশ আর আমি বসতেই দেবাশিস অঝরে কাঁদতে শুরু করে। দেবাশিস বাবুর কান্না দেখে সত্যিই বড্ড মায়া হচ্ছিল। আমি অপর্ণাকে খুব ভালোবাসি। ও আমার জীবন ছিল। ওকে ছাড়া আমি কিভাবে বাঁচবো জানি না। এমন কি দোষ করেছিল যার জন্য ওকে এভাবে প্রাণ হারাতে হলো। আমি ভাবতে পারছি না যে অপর্ণা নেই।
আমি বুঝতে পারছি দেবাশিস বাবু আপনার মনের কষ্টটা, কিন্তু যা হবার তা তো হয়ে গেছেই। আমি শুধু আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই। বলুন। পুলিশ অফিসার কল্যাণবাবু বলছিলেন যে অপর্ণা দেবী রাত ঠিক 12টা থেকে 1টার সময় খুন হয়েছেন, কিন্তু এত রাতে একা তিনি কোথায় গিয়েছিলেন এটা জানেন কি? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি ব্যবসার সূত্রে বাইরে ছিলাম। অপর্ণার খুনের ঘটনা শুনেই আমি বাড়ি ফিরে আসি। আচ্ছা, আপনি তো বাড়িতে ছিলেন, আপনি জানেন না অপর্ণা দেবী এত রাতে কোথায় গিয়েছিলেন? ব্যোমকেশ এবারে দেবাশিসের মাকে প্রশ্ন করে। না মানে আমি তো রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোই রাত 8টাতেই। তাই অপর্ণা কি করে, কোথায় যায় কিছুই জানি না। আচ্ছা, অপর্ণা যে খুন হয়েছে সেটা আপনারা জানলেন কিভাবে? কে প্রথম খবর দিয়েছে আপনাদের? আসলে সকাল থেকে খুঁজে পাচ্ছিলাম না, তখনই থানায় যাই আর জানতে পারি যে এমন একটা মৃতদেহ পাওয়া গেছে। তারপরই আপনি দেবাশিস বাবুকে টেলিফোন করেছিলেন? হ্যাঁ, আর রাতারাতি সে চলে আসে। কোথায় ছিল দেবাশিস বাবু? আশ্চর্য তো, আপনি কি দেবাশিসকে সন্দেহ করছেন নাকি? এত প্রশ্ন করছেন যে। আমার ছেলের শোকের সময় এই জেরা আমাদের ওপর একটা বড় আঘাত। না না, ঠিক আছে। ব্যোমকেশ আর কোনো প্রশ্ন করে না। তবে দেবাশিসের জন্য সত্যিই কষ্ট হচ্ছিল। সে আমাদের সামনে থেকে উঠে গিয়ে অপর্ণার ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, তুই 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 এভাবে আমাকে একা ছেড়ে চলে গেলে কেন? কেন অপর্ণা? ফিরে এসো আমার কাছে, ফিরে এসো অপর্ণা, ফিরে এসো। আমি যে তোমাকে খুব ভালোবাসি, ভালোবাসি। ফিরে এসো অপর্ণা, ফিরে এসো। আচ্ছা, বাড়িতে আপনারা আর কে কে থাকেন? আমি, অপর্ণা আর ভোলা নামের চাকর, সে রাতে থাকে। আর শিবানী নামের একটি মেয়ে, সে দিনে এসে বাড়ির সব কাজকর্ম করে। আর এখন দেবাশিস আছে। শাড়ির আঁচলে চোখ মুছেন তিনি। ভোলা আর শিবানী কোথায় থাকে? পাশের গ্রামেই থাকে। ভোলা রাত 9টায় আসবে। ঠিক আছে, আমরা আসছি এখন। ব্যোমকেশ কথাটা বলেই উঠে দাঁড়ায়। তখনই দেবাশিস জিজ্ঞেস করে, আমরা তো অপর্ণার মৃত্যুটা মেনে নিয়েছি, আর অপরাধীও ধরা পড়েছে। তারপরেও কিসের জন্য তদন্ত হচ্ছে ঠিক বুঝতে পারছি না। পুলিশ কি অন্য কিছু সন্দেহ করছে? না, পুলিশ সন্দেহ করছে না। তবে দেশপ্রেম সমাজসেবা নামের এক সংস্থা মনে করে যে সেই পাগল আপনার স্ত্রীকে হত্যা করেনি, আপনার স্ত্রীর হত্যাকারী অন্য কেউ। আর সেজন্যই এই তদন্ত। সত্য যে কোনো সময় এক মোড় থেকে অন্য মোড়ে ঘুরে যায় দেবাশিস বাবু। কি বলছেন? মানে হত্যাকারী অন্য কেউ? কিছু জানতে পেরেছেন এখনো? সেই পাগলকে তো কিছু জিজ্ঞেস করতে পারবো না, কিন্তু খুনি যদি অন্য কেউ হয় তাহলে আমি জানতে চাই কেন সে অপর্ণাকে মেরেছে। কেন? কি চাই তারা? কি চাই তার? আমি যা চাইতো তাই দিয়ে দিতাম, কিন্তু অপর্ণাকে তো আর আমি আর পাবো না। কথাটা বলেই দেবাশিস কাঁদতে থাকে। নিজেকে সামলান দেবাশিস, আমরা চেষ্টা করছি আসল হত্যাকারীকে খুঁজে বের করা। আজ আসছি। ব্যোমকেশ দেবাশিসের কাঁধে হাত রেখে বলে, আমরা দুজনে যখন বেরোতে যাব তখনই ঠিক দেবাশিসের বয়সী একজন ব্যক্তি প্রবেশ করে। পরনে বিদেশি স্যুট প্যান্ট, টাই। একটা বিদেশি বিদেশি ভাব রয়েছে শরীরে, মুখে চুরুট। তার হাবভাব দেখে মনে হলো তিনি এ বাড়ির বেশ ঘনিষ্ঠ। দেবাশিস, তুই আবারও এভাবে কাঁদছিস? এভাবে কাঁদলে তুই অসুস্থ হয়ে পড়বি। ও অলোক, দেবাশিসের বন্ধু, কাজের সূত্রে হাওড়ায় এসেছে কয়েকদিন আগে। ও আচ্ছা, ঠিক আছে, আমরা আসছি তবে। আমরা দুজনেই তখন দেবাশিসের বাড়ি থেকে বেরিয়ে আসি। সময় তখন প্রায় সন্ধে 7:30। শীতকাল, তাই সন্ধে 7:30তেই চারিদিকে গভীর রাত নেমে এসেছে মনে হচ্ছে। অজিত, তুমি বাড়ি ফিরে যাও, আজ আমার বাড়ি ফেরা হবে না।
ব্যোমকেশ সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, মানে আমি একা যাব? তুমি এখন কোথায় থাকবে? এদিকে তোমার পরিচিত কেউ আছে নাকি? পরিচিত কেউ নেই ঠিকই, কিন্তু আজ রাতে বাড়ি ফিরলে হবে না। তুমি ফিরে যাও। তোমার বউঠান একা আছে বাড়িতে, তার খেয়াল রেখো। হঠাৎ তোমার এমন চিন্তা ভাবনার তো আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। একই শীতের রাত, তার উপর অচেনা জায়গা। রাত পেরোলেই আরেকটা দিন আমার কাছে অজিত। তাহলে আর কি, তুমি তো শুনবেই না। তুমি কাল সকাল 9টার মধ্যে থানায় চলে এসো, তারপর তোমাকে নিয়েই বাকি কাজটা সেরে ফেলবো। ঠিক আছে প্রভু, যথা আজ্ঞা। আমি ব্যোমকেশের উদ্দেশ্যে হাত জোর করে বলি, আমাকে সামনের যে চৌরাস্তার মোড় আছে সেখানে নামিয়ে দিন। মানে তুমি এখানে কোথায় যাবে? চারিদিকে অন্ধকার, আমার তো খুব চিন্তা হচ্ছে। ওহে অজিত ভাইয়া, শীতকাল, সন্ধ্যা 7:45 বাজে, চারিদিক তো অন্ধকার হবেই। আমার চিন্তা করো না, এই যে আমার ব্যাগে সব কিছু আছে। ব্যোমকেশ ওর ব্যাগটা নিয়ে ট্যাক্সি থেকে নেমে যায়। সাবধানে থেকো, আমি কাল 9টার মধ্যে চলে আসব। মনে অনেক উৎকণ্ঠা নিয়ে ট্যাক্সি নিয়ে বাড়িতে ফিরি। সারা রাত আমার ঘুম হয় না এই ভেবে যে না জানি ব্যোমকেশ সারা রাত এই শীতে কোথায় থাকবে, কি খাবে। বারবার মনে হচ্ছিল এই হাড় কাঁপানো শীতে গড়িয়ার ওই নির্জন রাস্তায় ব্যোমকেশ একা কি করছে। কুয়াশার ভেতর দিয়ে ট্যাক্সি যখন আমায় নিয়ে ফিরছিল, তখন মনে হচ্ছিল প্রতিটি ল্যাম্পপোস্টের ছায়া যেন এক একটা রহস্য। বৌঠানকে বলেছি ও আমার বন্ধুর বাড়িতে আজ থাকবে। বন্ধুর বাড়িতে টেলিফোন নেই, তাই রাতে কথা বলতে পারবে না। কিন্তু একা একা এভাবে ব্যোমকেশকে ছেড়ে দেওয়াটা আমার ঠিক হয়নি। ওর কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবো না। সারা রাত বিছানার এপাশ ওপাশ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি তা মনে নেই। ঘুম ভাঙতেই তড়িঘড়ি তৈরি হয়ে বৌঠানকে জানিয়ে বেরিয়ে পড়ি। ঘড়িতে তখন সকাল 8টা বাজে। প্রায় ঘন্টা দেড়েক লাগবে ট্যাক্সিতে, কিন্তু ব্যোমকেশ নিশ্চয়ই চিন্তায় থাকবে। 7-5 ভাবতে ভাবতেই সকাল 9:25 থানার সামনে গিয়ে হাজির হই। আমাকে দেখেই ব্যোমকেশ ট্যাক্সিতে এসে বসে। দেরি করলে যে, কখন থেকে অপেক্ষা করছি। আরে আসলে ঘুম ভাঙছিল না, সারা রাত তোমার জন্য চিন্তা হচ্ছিল। ভোরের দিকে ঘুমিয়েছি, তাই তো দেরি হলো। তা এখন কোথায় যাচ্ছি? মর্গে। মানে মর্গে। পুলিশ অপর্ণা দেবীর মৃতদেহ যেই হাসপাতালে পাঠিয়েছিল সেখানে, তাই সেখানকার ডাক্তারের সাথে কথা বলতে হবে। কাল রাতে কিছু নতুন তথ্য এসেছে, এগুলো মিলিয়ে দেখতে হবে। ও আচ্ছা, কাল সারা রাত কোথায় ছিলে? এসব কথা পরে হবে অজিত, আগে রহস্যের উদ্ধার করি। দাদা, তাড়াতাড়ি চলুন। ট্যাক্সি এসে থামে উদয়নারায়ণপুর হাসপাতালের সামনে। আমি আর ব্যোমকেশ হাসপাতালের ভেতরে গিয়ে ঢুকি। একজন হাসপাতালের সাফাই কর্মীকে দেখে ব্যোমকেশ এগিয়ে যায়। এখানে মর্গটা কোন দিকে? ব্যোমকেশ জিজ্ঞেস করতেই সেই সাফাই কর্মী ব্যোমকেশ আর আমাকে আপাদমস্তক একবার দেখে নিয়ে বলে, কেন, আপনাদের কেউ মারা গেছে? অদ্ভুত প্রশ্ন তো। আগে হ্যাঁ, মর্গটা কোন দিকে দয়া করে বলবেন? ওই যে ওই দিকটায়। আঙুল দিয়ে বাঁদিকে দেখায় সাফাই কর্মী ছেলেটি। ধন্যবাদ। আমরা দুজনেই সেদিকটায় যাই। 2-1 মহিলার চাপা কণ্ঠে কান্নার আওয়াজ ভেতরে কেমন যেন হচ্ছিল। হয়তো তাদের আপনজনকেও মারা গেছে কোনো দুর্ঘটনায়। কিছুটা গিয়ে আমার আর মন চাইল না। বলছি, শোনো না, তুমি বরং যাও, আমি এই দিকটাতেই আছি, আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি তবে এদিকেই থাকো, আমি আসছি। ও দ্রুত পা চালিয়ে মর্গের দিকে এগিয়ে যায়। আমি শুধু তার যাওয়ার দিকে তাকিয়ে থাকি। ওর অদম্য সাহস আর বুদ্ধি সত্যিই আমাকে ভাবিয়ে তোলে। ও হাসপাতালে কেন এসেছে সেটা আমি নিজেও এখনো বুঝে উঠতে পারছি না, কারণ অপর্ণা দেবীর মৃতদেহ তো এখন আর এখানে নেই। মর্গের করিডোরে ফিনাইলের তীব্র গন্ধে আমার মাথা ঝিমঝিম করছিল। দেওয়ালে টাঙানো স্ট্রেচারগুলোর দিকে তাকিয়ে বুকটা ধক করে উঠল। কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরে ও ফিরে আসে। আবার ট্যাক্সিতে আমরা উঠে বসি। কিছু কাজ হলো? হ্যাঁ হলো, খানিকটা তো হলোই। ডাক্তারের জবানবন্দিতে একটা বড় খটকা ছিল, এটা পরিষ্কার হল। অপর্ণা দেবীর শরীরে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে
তা সাধারণ কোনো পাগলের কাজ বলে মনে হচ্ছে না। আরও কিছু জরুরি প্রমাণের দরকার আছে। এগুলো খুব শীঘ্রই পেয়ে গেলে আশা করছি রহস্যের উদ্ঘাটন হবে। এখন কোথায় যাবে? একটা টেলিফোন করতে হবে। কাকে? সুদর্শনকে। সামনে কোনো টেলিফোন বুথ থাকলে দাঁড়াবেন দাদা। ও টেলিফোন বুথে গিয়ে কারোর সাথে দীর্ঘক্ষণ কথা বলে, তারপর ফিরে আসে। কি কথা হলো ওর সাথে? আর একটু সবুর করো অজিত, এখনই সব বললে মজা পাবে না তো। তবুও একটু কিছু বলো। আর একটু সবুর করো অজিত। সুদর্শনকে বলেছিলাম নিবারণ বাবুর হারানো দিনের কিছু খবর জোগাড় করতে। শ্রীরামপুরের সেই পুরনো জমিদারি আমলের কোনো শত্রু আছে কিনা দেখা দরকার। কি বলল সুদর্শন? দাদা, আমরা এখন কৌশিকী নদীর ওপর যেই সেতু আছে সেখানে যাব, যেখানে গত রবিবার রাতে খুন হয়েছিল। তুমি তবে কিছুই বলবে না এখন? সবুর অজিত, সবুর। পাগলামি আর মৃত্যু দুটোর পেছনেই কিন্তু টাকার গন্ধ পাওয়া যাচ্ছে। ট্যাক্সি এসে থামে সেতুর কাছাকাছি। ও সেতুটাকে ভালো করে দেখতে থাকে। সেই পাগলটা যেখানে বসে থাকতো সেখানে অনেক ছেঁড়া কাপড়, কাগজের ছেঁড়া বাক্স এখনও পড়ে আছে। ব্যোমকেশ সেগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে। আর ঠিক তখনই এক ঝাঁক বিদ্যালয়ের ছাত্রী সেতু দিয়ে হাঁটতে হাঁটতে যায়। ওদের মধ্যেই বলতে থাকে একে অপরকে, এই জানিস, এখানে যে পাগলটা ছিল তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। এখন আর ভয় নেই, এখন সন্ধ্যা হলেও এদিক দিয়ে আমরা যাতায়াত করতে পারবো। হ্যাঁ ঠিক বলেছিস, এই দিক দিয়ে আমরা যেতেই পারতাম। ভালো হয়েছে পাগলটাকে ধরেছে। ব্যোমকেশ ওদেরকে থামিয়ে জিজ্ঞেস করে, তোমরা এমন কেন বলছো? এখানে যেই পাগলটা ছিল সে কি তোমাদের বিরক্ত করতো? করতো তো, সন্ধ্যার পর এদিক দিয়ে কেউ গেলেই তাকে মারার জন্য তাড়া করতো, অথচ দিনে এখানেই পড়ে থাকতো। তাই রাতে যে কেউ একা এদিকটা দিয়ে যায় না, অনেকজন থাকলে তবে সাহস করে যায় হয়তো। আচ্ছা, অনেক ধন্যবাদ। সবাই চলে যায়। ও অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে সে বলে, চলো অজিত, ওই নৌকা ঘাঁটি থেকে ঘুরে আসি। আমি আর ব্যোমকেশ সেই নৌকা ঘাঁটির দিকে যাই। প্রায় 4টে নৌকো তখন ছিল। ও সকলকে এক জায়গায় ডাকে। তাদের কথোপকথন থেকে যা বোঝা যায় যে রাতে ওই সেতু দিয়ে লোকজন যাতায়াত করতে পারে না পাগলটার অত্যাচারে। পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি, আর তাই নৌকোর কদর হয় রাতে। সেদিন রাতে অপর্ণা নৌকোয় ওপারে যাওয়ার জন্য এসেছিল, কিন্তু সেদিন শুধু একটা নৌকাই ছিল। ওই নৌকোর মাঝির নাম রেজাউল। সে অপর্ণাকে পার করিয়ে দেয়নি, কারণ তার কাছে কোনো টাকা ছিল না। সে পরে দিতে চায়, কিন্তু তবুও সে নিয়ে যায় না। এখন ভাবতাছি জানেন, আমি যদি সেই দিন ওই মাইয়াডারে নৌকায় পার কইরা দিতাম, তাইলে আজ হাই মইত না। মাইয়াটা অনেক অনুনয় বিনয় কইল, বলল তার স্বামীর অনেক টাকা দেবে, কিন্তু আমি ডরে রাজি হই নাই। আল্লাহ মাফ করিয়ে নাই। যেটা হবার তা তো হয়েই গেছে। আচ্ছা, আগে কখনো সেই মহিলা এদিকে এসেছিল? এইটা তো কইতে পারুম না। না না, এদিকে ওই রকম কোনো মাইয়ারে আইতে দেখি নাই। ব্যোমকেশকে দেখছিলাম। অপর্ণার একটা ছবি যেন ও কীভাবে জোগাড় করেছে। আশ্চর্য হয়ে গেলাম। সেটা দেখিয়েই জিজ্ঞেস করছিল মাঝিদের। সেখানকার পাট চুকিয়ে এবারে আমরা আবার ট্যাক্সিতে গিয়ে বসি। অজিত, দুপুর 1টা বাজে, চলো কিছু খেয়ে নেওয়া যাক। ব্যোমকেশের আচমকা এমন প্রস্তাবে আমি অবাকই হলাম, কারণ রহস্য উদ্ধারের নেশায় ব্যোমকেশ খেতেই ভুলে যায়। আমি বরং খাওয়ার কথা বলি। আমি হাসতে হাসতে বলি, হ্যাঁ, এ তো ভূতের মুখে রাম নাম। কেন, তোমার খিদে পাইনি? হ্যাঁ, সে পেয়েছে। তোমার আজ আবার খাওয়ার কথা মনে পড়েছে, তাই ভাবছি। চলো সামনের কোনো রেস্তোরাঁয় কিছু পাওয়া যায় কিনা। আসলে ভেতো বাঙালিদের ভাত ছাড়া আবার চলে না।
আমি আর ব্যোমকেশ দুজনেই কাছাকাছি রেস্তোরাঁয় গিয়ে বসি। ভাগ্যবশত ভাত ছিল সেই রেস্তোরাঁয়, ভাত, ডাল, ফুলকপির ডালনা আর মুরগির মাংস। ব্যোমকেশ খেতে খেতেই বলে, বুঝলে অজিত, সুদর্শন আর পার্থসারথী বাবু আসবেন। তুমি ওনাদের নিয়ে দেবাশিস বাবুর বাড়ি চলে যাও। আমি আর একটা ছোট্ট কাজ ছেড়ে আসছি। মানে তুমি কোথাও হাওয়া হয়ে যাবে? হ্যাঁ, তা নইলে রহস্যভেদ হবে কিভাবে? অনেকটা রহস্যভেদ যে করেই ফেলেছি, আর খানিকটা প্রমাণ পেলেই হয়ে যায়। ঠিকই আছে, তবে তুমি যেমনটা বলবে। আচ্ছা অজিত, বলো তো, হিরে উজ্জ্বল দেখায় কেন? ঠিক বলতে পারবো না। তোমাকে যদি সাধারণ পাথর আর হিরে দেওয়া যায়, কিনতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, হিরে বেশি উজ্জ্বল হবে। ঠিক, কিন্তু কেন উজ্জ্বল দেখায় হিরেকে সেটা জানো? তুমিই বলো। আলোর পূর্ণ প্রতিফলনের জন্য হিরে উজ্জ্বল দেখায়। হীরের প্রতিসরাঙ্ক খুব বেশি হওয়ায় বায়ুর সাপেক্ষে হীরের সংকট কোণ কম হয়। হীরের তলগুলি এমনভাবে কাটা হয় যে হীরের ভিতর আলোকরশ্মি প্রবেশ করলে হীরের বিভিন্ন তলে ওই রশ্মির বারবার পূর্ণ প্রতিফলন হয়। ওই প্রতিফলিত রশ্মি মাত্র দু একটি তল দিয়ে বেরিয়ে আসে, তাই হীরেকে খুব উজ্জ্বল দেখায়। হঠাৎ হিরে নিয়ে আলোচনা করছো যে? ভাবো অজিত, ভাবো। আমি উঠছি, তুমি কোথায় যাবে সেটা তো বলেই দিয়েছি। তিনি বারবার পকেট ঘড়ি দেখছেন আর অস্থিরভাবে জানলার পর্দা সরাচ্ছেন। মনে হচ্ছে কেউ একজন আসার কথা আছে যাকে তিনি আমাদের সামনে দেখতে চান না। ব্যোমকেশ আমাকে আরও ধন্ধে ফেলে দেয়। আমাদের খাওয়া দাওয়া শেষ হতেই ব্যোমকেশ বেরিয়ে যায়। সুদর্শন আর পার্থসারথী বাবু কিছুক্ষণ পরে আসবে। তাদের নিয়ে যেতে হবে দেবাশিস বাবুর বাড়ি। ও বেরিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলাম ওর কাঁধের ঝোলা ব্যাগটা আজ বেশ ভারী ঠেকছে। কোনো অকাট্য প্রমাণ কি ওর এর মধ্যেই জোগাড় করে ফেলা হয়েছে? আমি ব্যোমকেশের কথা মতন সুদর্শন ও পার্থসারথী বাবুকে নিয়ে দেবাশিস বাবুর বাড়িতে অপেক্ষা করতে থাকি। এদিকে দেবাশিস বাবুর বিরক্তি ফুটে উঠেছে চোখে মুখে। কিছুক্ষণ পরে দেবাশিস বাবুর বন্ধু আলোকও এসে উপস্থিত হয়। অলোকবাবুর চুরুটের কটু গন্ধটা শীতের বিকেলের বদ্ধ হাওয়ায় কেমন যেন বিস্বাদ লাগছিল। আশ্চর্য, একের পর এক কারা এসে উপস্থিত হচ্ছে আমার বাড়িতে। হঠাৎ করে কল্যাণবাবু ফোন করে বলছে সবাইকে থাকতে। বুঝতে পারছি না, যেখানে অপরাধী ধরা পড়ে গেছে তারপরেও কিসের এত রহস্য আর তদন্ত? হ্যাঁ, আমার অপর্ণার আত্মার শান্তি কামনাও কি ঠিক করে করতে পারবো না? আপনারা দয়া করে এই প্রহসন বন্ধ করুন। আমি আর নিতে পারছি না। তিনি বারবার পকেট ঘড়ি দেখছেন আর অস্থিরভাবে জানলার পর্দা সরাচ্ছেন। মনে হচ্ছে কেউ একজন আসার কথা আছে যাকে তিনি আমাদের সামনে দেখতে চান না। দেবাশিস বাবু উত্তেজিত হয়ে বলতে থাকে, নিশ্চয়ই পারবেন। আত্মা যেন ঠিকভাবে শান্তি পায় তারই তো ব্যবস্থা হচ্ছে। ব্যোমকেশ ঘরে প্রবেশ করেই বলে ওঠে, সাথে কল্যাণবাবু, থানার আইসি, কনস্টেবল সহ আরও একজন ব্যক্তি। তবে তিনি যে পুলিশ নয় সেটা বোঝা যাচ্ছিল। ভদ্রলোকের হাতে একটা বড় লেদার ব্যাগ, পরনে কোট প্যান্ট। দেখে মনে হচ্ছে কোনো হাসপাতালের বড় ডাক্তার। আমি আগেই অনুমান করেছিলাম যে এসব আপনারই কর্মকাণ্ড। আমি সত্য অপর্ণাকে হারিয়েছি। আমি আর কোনো অশান্তি চাই না। না না, দয়া করে আমাকে একা থাকতে দিন। প্লিজ। কিছুটা সময় শুধু নেব দেবাশিস বাবু। আপনি কি চান না আসল অপরাধী ধরা পড়ুক? একটা নিষ্পাপ পাগলের ওপর দোষ চাপিয়ে দিয়ে আসল অপরাধী ঘুরে বেড়াবে, আপনি কি তাই চান? দেবাশিস বাবু, আপনার ডান হাতের অনামিকার আংটিটি কোথায়? ব্যোমকেশের আচমকা এমন কথায় হতভম্ব হয়ে যায় দেবাশিস। না মানে কোথায় হারিয়ে গেছে জানি না। হ্যাঁ, এতগুলো আংটির মধ্যে একটা দুটো হারিয়ে গেলে অবশ্য কোনো ক্ষতি নেই। বিশেষ করে যদি সেই আংটিটি কোনো মৃতদেহের আশেপাশে পড়ে থাকে,
তবে তো সেটা পকেটে ঢোকানোই বুদ্ধিমানের কাজ। কল্যাণবাবু, আপনি শুরু থেকে ঘটনাটা বলুন একবার। হ্যাঁ বলছি, গত সোমবার ভোরে থানায় টেলিফোন আসে যে কৌশিকী নদীর সেতুতে একটা মহিলার মৃতদেহ পাওয়া গেছে, আর সেই সেতুতেই যেই পাগলটা প্রায় বছর ধরে আছে তার হাতেই ছুরিটা পাওয়া যায়। তাই প্রত্যক্ষদর্শী হিসেবে সেই পাগলকেই খুনি ধরা হয়। একজন পাগলের পক্ষে কি একটা সুস্থ মানুষকে খুন করা সম্ভব? ডাক্তারবাবু, আপনার কি মনে হয়? ও, আলাপ করিয়ে দিই, উনি ডক্টর ভট্টাচার্য, উদয়নারায়ণপুর হাসপাতালের একজন বিশিষ্ট ডাক্তার। কোনো পাগলের পক্ষে খুন করা যে অসম্ভব সেটাও নয়। খুন করতেই পারে, কিন্তু অপর্ণা দেবীর শরীরে যেভাবে আঘাত করা হয়েছে তাতে মনে হয় আমাদের অপরাধী পাগল, যার নাম নিবারণ তালুকদার বলা হচ্ছে, সে করতে পারে। তার কারণ পাগলদের মানসিক স্থিতি ঠিক থাকে না, তারা শুধু আঘাত করে, তাতে সামনের জন মরল কি বাঁচল সেই খেয়াল করে না। কিন্তু এখানে অপর্ণা দেবীকে যেভাবে কোপানো হয়েছে তা খুবই নৃশংস। এটা কোনো পাগলের পক্ষে তো সম্ভব নয়। আঘাতের গভীরতা আর অ্যাঙ্গেল বলছে খুনি খুব ঠান্ডা মাথায় কাজটা করেছে। পাগলদের মধ্যে এত ধৈর্য বা সিমেট্রি থাকে না। কোনটা ঠিক কখন হয়েছে বলে অনুমান করা যায়? রাত 12টা থেকে রাত 1টা কি 2টোর মধ্যে। ঠিক আছে, ধন্যবাদ ডক্টর ভট্টাচার্য। সুদর্শন, বলো, তোমার কি মনে হয় এটা শুনে? গত রবিবার সন্ধ্যায় সেই পাগল, অর্থাৎ আমরা ওনাকে চিনতে পেরেছি, উনি নিবারণ তালুকদার, তাকে নিজেদের আশ্রমে নিয়ে যাই। আর উনি রাত 1টা পর্যন্ত আমাদের সাথেই ছিলেন। আমরা নিবারণ বাবুকে ঘুমের ওষুধ দিয়েছিলাম যাতে ওনার উন্মাদনা কমে। সেই ওষুধের ঘোরে থাকা মানুষের পক্ষে 1 ঘন্টায় অত পথ যাওয়া অসম্ভব। আর তাছাড়া একটা পাগল প্রায় ঘন্টাখানেকের রাস্তা পার করে এত রাতে আসবে কি করে? কিন্তু এসেছে তো। হ্যাঁ সেটাই, পরদিন সকালে দেখছি সে কিভাবে সেই সেতুতে পৌঁছে গেছে। আশ্রমের গেট বন্ধ থাকা সত্ত্বেও তিনি বেরোলো কি করে, সেটাই তো আমরা ভেবে পাচ্ছি না। আমি আশেপাশের লোকজনের সাথে কথা বলেছি, সেদিন সন্ধ্যাতেও সেখানে পাগল বসেছিল। কি বলছেন ব্যোমকেশ বাবু? আমরা মিথ্যে বলতে পারি, কিন্তু তাই বলে আমাদের আশ্রমে তো সবাই মিথ্যে বলবে না। আর তাছাড়া নিবারণ বাবুকে যেই অবস্থায় আমরা পেয়েছি সেই অবস্থার ছবিও তুলে রেখেছি। পাগলটা যদি ব্রিজেই থাকে তবে তবে আমাদের আশ্রমে কে ছিল? হ্যাঁ, কিন্তু তাহলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সেই সেতুর ওপর পাগল বেশে নিশ্চয়ই কেউ তো ছিল। আশ্চর্য, যত শুনছি ততই অবাক হয়ে যাচ্ছি আমি। আরো অবাক হওয়া বাকি আছে, দাঁড়ান। দেবাশিস বাবু, আপনি কিন্তু অভিনয়টা বেশ ভালোই করেন। পাগলামি অনেক সময় খুব ভালো ছদ্মবেশ, দেবাশিস বাবু, তাই না? মানে কি বলতে চাইছেন? কি আপনি কি আমায় অপমান করতে আমাদের এই শোকের বাড়িতে পুলিশ নিয়ে এসেছেন? নইলে আপনার ঘরে গ্লিসারিন কি করছে? নকল চোখের জল আনার জন্য গ্লিসারিন ব্যবহার করছেন আজকাল। আর আপনি দেবাশিসের মা, কিন্তু আপনার নাম তো জানা হয়নি। নকল চুল ব্যবহার করছেন। কি সব বলছেন আপনারা? দেবাশিস, এসব কি শুনছি? ওনাদেরকে যেতে বল। শ্রীমতী নয়নিকা দেবী, আপনার এই নকল চুল যে সব মুখোশ খুলে দিয়েছে। কথাটা বলেই ব্যোমকেশ চুলের মধ্যে টান দিতেই পরচুলাটা খুলে পড়ে। এক মুহূর্তের জন্য ঘরের আবহাওয়াটা বদলে গেল। বৃদ্ধার সেই শোকাতুর অবয়বটা যেন এক নিমেষে কোনো থিয়েটারের চরিত্রের মতো হাস্যকর হয়ে উঠল। এবার সত্যি কথা বলুন, আপনার পরিচয় দিন, নইলে মিথ্যে অভিনয়ের জন্য আপনারও জেল হতে পারে। ব্যোমকেশের কথা শুনে নয়নিকা দেবী কাঁদতে শুরু করেন। এবারে গ্লিসারিন ছাড়াই ওনার চোখে সত্যি জল এলো। দয়া করে আমাকে জেলে দেবেন না, আমি সত্যিটা বলছি। আমি দেবাশিসের মা নই, আমি থিয়েটার করি। দেবাশিস বলেছিল কয়েকদিনের জন্য মায়ের অভিনয় করতে, তাই করেছিলাম।
আমি আমি আর বিশেষ কিছু জানি না। আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। ও বলেছিল ওর মা গ্রামের বাড়িতে মারা গেছেন, তাই আমাকে এই কদিন এই বাড়িতে থাকতে হবে, যাতে লোকজনের সন্দেহ না হয়। নয়নিকা দেবী কাঁদতে কাঁদতে বলে। নয়নিকার কথায় দেবাশিস এবারে উত্তেজিত হয়ে ওঠে। সে কি করবে ভাবতে থাকে। কি হলো দেবাশিস বাবু, কি ভাবছেন? আমি কিভাবে এত সব জানলাম, তাই তো? কাল রাতে আপনার বাড়িতে ভোলার ছদ্মবেশে এসেছিলাম, নইলে কি করে জানলাম যে আপনার মায়ের ছদ্মবেশে অভিনেত্রী নয়নিকা দেবী, আপনার ঘরে গ্লিসারিন, আর আপনার অপর্ণা দেবীর প্রতি তীব্র ক্ষোভ। আপনি যে অপর্ণা দেবীর সাথে দিনের পর দিন মানসিক অত্যাচার করে গেছেন তার প্রমাণ তার ঘরের ডায়েরি। আপনার অর্থ প্রতিপত্তি থাকলেও আপনি নিজের স্ত্রীকে প্রকৃত সুখ দিতে পারেননি, আর তাই সে দুর্বল হয়ে পড়ে অন্য কারো প্রতি, আর সেটাই হয়তো আপনার সহ্য হয়নি। ব্যোমকেশের কথায় দেবাশিস প্রায় উত্তেজিত হয়ে ওঠে। সে হুঙ্কার দিয়ে ওঠে। আপনার সাহস দেখে অবাক হচ্ছি। আপনি আমার বাড়িতে ছদ্মবেশে ঢুকেছেন? আপনি চোর। আপনি আমার অগোচরে ডায়েরি চুরি করেছেন। আমি আপনার বিরুদ্ধে মামলা করব, মামলা। বাহ, আপনি ছদ্মবেশে আফিংয়ের ব্যবসা করতে পারেন, আর আমি শুধু আপনাকে ঘরে ঢুকে প্রমাণ জোগাড় করলেই দোষ। কি বলতে চাইছেন কি? হ্যাঁ, আফিমের ব্যবসা মানে? অফিসার আপনার সামনে আমাকে বিভিন্ন রকম অভিযোগ দিয়েই চলেছে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছেন। শান্ত হন দেবাশিস বাবু, এখনো তো উনি প্রমাণ করেননি। আমরা সবাই আসল ঘটনাটা জানতে চাই। ব্যোমকেশ বাবু, আপনি যে সমস্ত কথা বলছেন তার প্রমাণ দিতে পারবেন? প্রমাণ তো আপনারা খুঁজে বের করবেন, আমি শুধু আসল সত্যিটা সবার সামনে আনতে চাইছি। আমি গতকাল যখন এই বাড়িতে ঢুকি তখন দেখি অপর্ণা দেবীর ছবির সামনে সদ্য জ্বলন্ত ধূপ আর প্রদীপ। এমন মনে হচ্ছিল যেন আমরা ঢুকবো বলেই তখন সেগুলো জ্বালানো হলো। তাড়াতাড়ি করে রজনীগন্ধার মালাটা ছবিতে পরাতে গিয়ে উল্টো করে পরিয়েছেন। দেখুন দেখুন আপনারা, আজও সেই মালা সরানো হয়নি। প্রদীপ আর ধূপদানি পড়ে আছে এক কোণায়, দেখুন। এটা আমার যাওয়ার কিছুক্ষণ পরই বোধহয় হয়েছে। এছাড়াও আমি নয়নিকা দেবীর পরচুলার ভেতরে আসল চুল গতকালই খেয়াল করেছিলাম, আর দেবাশিস বাবুর ডান হাতের অনামিকায় আংটিটি না থাকায় আঙুলের সেই জায়গাটা সাদা হয়ে থাকায় আমার অন্যরকম মনে হলো। তাই কাল আমি ভোলার সহযোগিতায় ওর ছদ্মবেশে বাড়িতে ঢুকি। রাতে নয়নিকা দেবীর ঘরে যখন খাবার দিতে যাব তখনই তিনি টেলিফোনে কাউকে বলছিলেন, আর তো মাত্র কয়টা দিন, দেবাশিসের কাছ থেকে পাওনা বুঝে নিয়ে আমি বিদায় নেব এই শুনশান গুহা থেকে। আর এখানে দেবাশিস কেন এসেছে আমাকে সেটা ঠিক করে বলেইনি, শুধু বলেছে ওর মায়ের অভিনয় করতে। আর এখানে এসে দেখছি ওর বউকে কেউ খুন করেছে, কিন্তু আমার কি কাজ সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, আমি আমার পাওনা বুঝে নিলেই হলো। কি নয়নিকা দেবী, মনে পড়েছে? ব্যোমকেশের কথা শুনে নয়নিকা দেবী প্রথমে চুপ করে থাকেন। দেখুন ব্যোমকেশ বাবু, আমি একজন থিয়েটার অভিনেত্রী, টাকার জন্য কাজ করি। আমি এই খুনের বিষয়ে সত্যি কিচ্ছু জানি না, শুধু দেবাশিস যেভাবে বলতে বলেছে কথা আমি সেভাবেই বলেছি। কিন্তু নয়নিকা দেবী, আপনার তো দেবাশিস বাবুর সম্বন্ধে জানা উচিত ছিল। আমি তো দেবাশিসকে ভালো মানুষ হিসেবেই জানি, ও প্রায়ই আমার থিয়েটার দেখতে আসে। দেবাশিস বাবুকে আর কি কিভাবে জানেন? দেবাশিস বাবু খুবই শৌখিন মানুষ, সব সময় সব থেকে সেরা আর দামি জিনিসগুলো ওনার নিজের করার একটা অভ্যেস আছে। দামি গাড়ি, দামি পোশাক। নয়নিকা কথাটা বলতে বলতেই ব্যোমকেশ থামিয়ে দেয়। আর দামি গয়না, সোনা, হিরে, এমনকি সব থেকে সুন্দরী মেয়েও। মানে? আমি বলছি, দেবাশিস বাবুর এই একটা অভ্যাস রয়েছে যে সব থেকে ভালো, সব থেকে সুন্দর, সব থেকে দামি জিনিসটাই তার চাই। আর তাই
দেবাশিস তার কলেজের সবথেকে সুন্দরী মেয়েকেও বিয়ে করে। আমি বর্তমানের বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ীদের যোগাযোগ করে জানতে পারি যে দেবাশিসের সোনার ব্যবসা ততটাও জনপ্রিয় নয়। সে বড় একটি স্বর্ণ ব্যবসায়ীর গয়না বানানোর কারখানার সাধারণ একজন কর্মচারী, আর সেটাও কর্ণাটকে। তাহলে এত প্রতিপত্তি আর সম্পত্তি কিভাবে করলো দেবাশিস? সেই তদন্ত করতে চাইলে সেই কৌশিকী নদীর ওপর যেই সেতু আছে তার আশেপাশে ঘন জঙ্গল, সেখানেই এক পরিত্যক্ত একটি পুরনো বাড়ি আছে। এখানে গেলেই বুঝতে পারতেন, তবে এখন আর কিছু পাবেন বলে মনে হয় না। দেবাশিস বাবুর ঘরে খুঁজে পেলেও পেতে পারেন। মানে কি খুঁজে পাবার কথা বলছেন? ব্যোমকেশের কথা শুনে কল্যাণবাবু বলেন, আফিম। দেবাশিস বাবু গোপনে আফিংয়ের ব্যবসা করতেন, আর সেই ব্যবসাকে ঠিকভাবে যেন করতে পারেন তাই তিনি ওই পাগল অর্থাৎ নিবারণ তালুকদারকে রাতে আফিং দিতেন, আর যে কারণে রাতে সে হয়ে উঠত হিংস্র। এতে সেদিকের পথ কেউ মারাত না। ডক্টর ভট্টাচার্য নিবারণ বাবুকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, আর সেটাই ওনার বক্তব্য। পাগলটা আসলে দেবাশিসের ল্যাবরেটরির গিনিপিগ ছিল। ওকে হিংস্র করে রেখে নিজের পাচারের রাস্তা পরিষ্কার রাখতেন দেবাশিস বাবু। ব্যোমকেশের কথাগুলো শোনা মাত্রই দেবাশিস ঘর ছেড়ে বেরিয়ে যেতে চায়, কিন্তু কনস্টেবল ও পুলিশ তাকে ঘিরে ফেলে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। সে বারবার নিজের হাতের তালু ঘষছে। আরে গল্প এখনো শেষ হয়নি, এখনো তো অনেকটা বাকি। এরপর শিবানীর কাছে জানতে পারি যে অপর্ণার জন্মদিনে গত বছর একটি দামি হিরে গয়না উপহার দিয়েছিল, কিন্তু এতে সকলের সামনে কিছু না বললেও পরে দুজনের মধ্যে খুব ঝামেলা হয়। কারণ অপর্ণা সাধারণ পরিবারের মেয়ে, এ শুধু তার স্বামীর কাছে ভালোবাসা, সম্মান আর সময় চেয়েছিল, কিন্তু দেবাশিসের টাকার নেশা তাকে মারাত্মক করে তুলেছিল। আর এতেই ধীরে ধীরে অপর্ণা আর দেবাশিসের সম্পর্কে ছেদ পড়তে শুরু করে। অপর্ণা একাই বাড়িতে দিনের পর দিন কাটাতে থাকে। রাতে অপর্ণার ঘরে ঢুকে একটা ডায়েরি খুঁজে পায়, যেখানে সে তার মনের কথাগুলো লিখে রাখত। আর তার থেকেই দুজনের সম্পর্কের সমীকরণ উঠে আসে। আমার আরো এক জায়গায় সন্দেহ দানা বাঁধে, যখন আমি দেবাশিসের ঘরে ঢুকে তার ওয়ালেটে ট্রেনের টিকিট পাই, যেটা গত শনিবারে। তার মানে দেবাশিস রবিবার রাতে এই জগৎবল্লভপুরেই ছিল, আর সেটাও পাগলের বেশে। আর এই দেবাশিসের আংটি, কল্যাণবাবু আপনি চাইলে ওনার ঘর তদন্ত করে দেখতে পারেন আফিমগুলো কোথায় লুকিয়ে রেখেছে, উদ্ধার করুন। আর গত রবিবার নৌকা ঘাটিতে রেজাউলের নৌকা ছাড়া আর কারো নৌকা ছিল না সেদিন। রেজাউল বিনে পয়সায় অপর্ণাকে পার করে দেয় না, আর তখনই সে সেই সেতুর ওপর দিয়ে যাওয়ার পথে দেবাশিস অপর্ণাকে খুন করে। না না, এটা মিথ্যে। আমি অপর্ণাকে খুন করিনি। আমি তো শুধু শাস্তি দিতে চেয়েছিলাম। আমি অপর্ণাকে খুন করিনি। না না, মিথ্যে মিথ্যে বলছেন আপনি। আপনি খুন করেছেন নিজের স্ত্রীকে। না, আমি খুন করিনি। আমি শুধু শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিতে চেয়েছিলাম। ওর সৌন্দর্য, ওর যৌবন নষ্ট করে দিতে চেয়েছিলাম। আমি অপর্ণাকে ভালোবাসি, কিন্তু হয়তো সত্যি আমার টাকার নেশা প্রবল হয়ে উঠেছিল। তাই আমি অপর্ণাকে সময় আর একজন স্বামীর যে সুখ এটা দিতে পারছিলাম না। কর্ণাটকে আমি আফিমের ব্যবসা করতাম, মাঝে মাঝে বাড়ি আসতাম। সকলের সামনে আমি ছিলাম স্বর্ণ ব্যবসায়ী। গত বছর অপর্ণার জন্মদিনে বাজারের সব থেকে দামি হীরের হার আমি উপহার দিয়েছিলাম, কিন্তু ও তাতে খুশি নয়, তার শুধু সময় চাই। আমি কর্ণাটকে থাকতেই আমার কাছে মাঝে মাঝেই টেলিফোন আসতো। অপর্ণার অন্য কারোর সাথে সম্পর্ক আছে, সে প্রতিদিন কারোর সাথে গিয়ে রাত কাটায়। প্রথমে আমি বিশ্বাস করিনি। আমাকে একদিন রাতে
আবার সেই অজ্ঞাত ব্যক্তি টেলিফোন করে জানায় যে রবিবারেও তার স্ত্রী তার প্রেমিকের সাথে দেখা করতে যাবে। বারবার বারবার এই কথা শোনার পর অপর্ণাকে পরীক্ষার জন্য রবিবার সকালেই আমি ওকে না জানিয়ে ফিরে আসি। আমি ওর বাড়ি থেকে বের হওয়ার অপেক্ষা করছিলাম। ঠিক ঠিক দুপুরে ও বাড়ি থেকে বেরিয়ে সেতু পেরিয়ে ট্যাক্সি নিয়ে বেরিয়ে যায়। বাড়ির এখান থেকে ট্যাক্সি পাওয়া যায় না। সারাদিন পেরিয়ে গেলেও অপর্ণা আর ফেরে না। আমি সেতুর কাছাকাছি পুরো বাড়িটা থেকে খেয়াল করি। ঠিক বিকেলে দুজন এসে সেই পাগলকে তুলে নিয়ে যাচ্ছে। আমার মাথায় বুদ্ধি খেলে গেল। আমি পাগলের ছদ্মবেশে অপেক্ষা করতে থাকলাম অপর্ণার ফেরার। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও অপর্ণা ফেরে না। অগত্যা এবারে নদী পথই উপায়, কারণ রাতে এদিকে অপর্ণা একা আসবে না, আর রাতে সে পথে ট্যাক্সিও পাবে না। আমি নদীঘাটে গিয়ে বসে রইলাম। ইচ্ছে ছিল একসাথে নদী পেরিয়ে গিয়ে অপর্ণাকে শিক্ষা দেব, কিন্তু খেয়াল করলাম নৌকার মাঝি ওকে নিয়ে যেতে রাজি হলো না। তারপর ও আবার কোথাও ছুটতে ছুটতে যায়। আমি অনেকটা পথ অনুসরণ করলেও পরে ওকে হারিয়ে ফেলি। ওর পিছু নিলে ঠিক ওর প্রেমিকের সন্ধান পেতাম, কিন্তু সেটা আর হলো না। আমি ওর ফেরার অপেক্ষা করি। অনেকক্ষণ পর ওকে কাঁদতে কাঁদতে ফিরতে দেখি, কিন্তু সে আর নৌকা ঘাটিতে না গিয়ে সেতুর দিকে ছুটতে থাকে। এই সুযোগ ছিল আমার। আমি ওর সারা শরীরে ছুরি দিয়ে আঘাত করতে থাকি। ও খুব কাঁদছিল, কিন্তু আমার মাথায় তখন আগুন জ্বলছে, আগুন। আমার আমার কোনো জিনিস আমি কাউকে দিই না, না 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 না, কাউকে না। সারা শরীর দিয়ে যখন অপর্ণার রক্ত ঝরছে তখন মনে শান্তি হলো। কিন্তু ওকে মেরে ফেলতে চাইনি। শুধু যে শরীরটা অন্য পুরুষ ছুঁয়েছে সেটা শুদ্ধ করে দিতে চেয়েছিলাম। পরে খেয়াল হলো অপর্ণা আমাকে তখনও চিনতে পারিনি। আমি সেই দেশ প্রেম সমাজসেবা আশ্রমে গিয়ে যেখানে পাগলকে রেখেছিল না, তাকে মাঝরাতে নিঃশব্দে বের করে নিয়ে আসি। কারণ কোনো দরজাতেই তালা দেওয়া ছিল না। তালা দেওয়া থাকলেও অন্য কোনো উপায় ঠিক বের করতে হতো। তারপর আবার তাকে সেই জায়গায় নিয়ে এসে তার হাতে ছুরি বসিয়ে দিয়ে অপর্ণার শরীরে আঘাত করতে গিয়ে দেখি অপর্ণা ততক্ষণে মারা গেছে। আর তাড়াহুড়ো করতে গিয়ে আমার আংটিটা সেখানেই পড়ে যায়। দেবাশিস এতক্ষণ এইটুকু বলে থামতেই ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। তাহলে অপর্ণাকে খুন করলো কে? কে হতে পারে বলে আপনাদের মনে হয়? অপর্ণা দেবীর প্রেমিক? আমারও তাই মনে হয়। কিন্তু কে সে? অপর্ণার প্রেমিক কে হতে পারে? এ বিষয়ে ডক্টর ভট্টাচার্য বলতে পারবেন। অপর্ণা দেবীর বুকের বাঁদিকে কাঁচের টুকরো জোরে কেউ ঢুকিয়ে দিয়েছে, আর তাতেই মৃত্যু হয় অপর্ণা দেবীর। আর মারা যাওয়ার আগে তিনি বাঁচার জন্য যে আপ্রাণ চেষ্টা করেন, এর থেকেই বোঝা যায় খুনিকে তিনি আঁচড় দিয়েছিলেন। আর সেই চামড়া পরীক্ষা করে জানা যায় যে... ডক্টর ভট্টাচার্য কথাটা শেষ করতে না করতেই অলোক উঠে দাঁড়িয়ে যেতে যায়। কোনো লাভ নেই অলোকবাবু, আপনার খেলা শেষ। অলোক ছুটে যেতে চায়, কিন্তু পুলিশ অফিসার কল্যাণবাবু অলোককে আটকে ধরেন। বলুন, আর কোনো উপায় নেই? এবারে দোষ স্বীকার করুন। অলোক, তুই অপর্ণার সাথে? আমি তো তোকে আমার সব থেকে প্রিয় বন্ধু মনে করতাম। আমি তোকে অপর্ণার খেয়াল রাখবার জন্য বারবার বলতাম, আর তুই কি না? তুই আমার ঘরে বসেই আমার স্ত্রীকে চুরি করলি। হ্যাঁ, আমি অপর্ণার প্রেমিক। ও আমাকে প্রাণপণ ভালোবাসতো। দরকারে তোকে ছেড়ে দিতেও পারে এমনই ভালোবাসতো। সবকিছু তুই কেন পাবি বলতো? সব থেকে সুন্দরী মেয়ে তোর, সব থেকে দামি গাড়ি তোর, শহরে সব থেকে দামি বাড়ি তোর। আর যেদিন তুই অপর্ণাকে সব থেকে দামি হীরের গয়নাটা উপহার দিয়েছিলিস, আমি সেদিনই ঠিক করেছিলাম ওটা আমার চাই। আর তাই তোর অনুপস্থিতির সুযোগে আমি অপর্ণার সাথে প্রেমের অভিনয় করি।
ও যা তোর কাছ থেকে চাইতো, যেটা তুই দিসনি, সেটা আমি ওকে দিয়েছি। আর আমি তোকে ফোন করে অপর্ণার বিষয়ে কথা বলে তোর মন বিষিয়ে দিয়েছিলাম। তোর হয়তো মনে নেই, অপর্ণার জন্মদিনের দিন তুই আমাকে কত অপমান করেছিলিস। তোর অনেক প্রতিপত্তি, সম্পত্তি, আমার কিছুই নেই। সেদিনই ঠিক করে নিয়েছিলাম, তোর যা আছে সব আমার হবে। কিন্তু তোর আফিংয়ের ব্যবসার খবরই আমার জানা ছিল না। যাই হোক, অপর্ণাকে আমি রবিবার রাতে সেই হীরের হার পরে আসতে বলেছিলাম সুন্দর করে সেজে আসবে, আমরা নিজেরা বিয়ে করব। ও বেশ ভালো মনে আমার কাছে চলে আসে। আমার উদ্দেশ্য ওর হীরের হারটা নেওয়া আর অপর্ণাকে চরিত্রহীন প্রমাণ করা দেবাশিসের কাছে। কিন্তু এতে তো আপনিও ধরা পড়তেন। হীরের হার নিজে বাজেয়াপ্ত করার পর অপর্ণাকে মেরে ফেলবো, এটাই ঠিক করেছিলাম। আর তাছাড়া ধীরে ধীরে অপর্ণার অনেক গয়নাই প্রায় আমার বাজেয়াপ্ত করা হয়ে গিয়েছিল। সারা দিনটা আমাদের বেশ ভালো কেটে যায়, কিন্তু সন্ধ্যা হতেই ও বাড়ি ফেরার জন্য ছটফট করতে থাকে। বাড়িতে কেউ নেই, গিয়ে কি করবে? কিন্তু ও শোনে না। তবুও আমি ওকে ইচ্ছা করেই আটকে রাখি। শেষে একরকম ও আমার কাছ থেকে বেরিয়ে যায়। তার কিছুক্ষণ পর আবার আমার কাছে আসে হীরের নেকলেসটার জন্য, কিন্তু আমি ওকে দিতে অস্বীকার করি। কিছু টাকা চায় নৌকা করে ওপারে যাবার জন্য। আমি না দিতেই ও কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে বেরিয়ে যায়। আমি জানতাম যে ওই পাগল আজ ওকে ছাড়বে না। অপর্ণার কি হয় সেটা দেখতেই পেছন পেছন আমিও আসি, আর দেখি অপর্ণা তখন রক্তাক্ত। আমি রাস্তা থেকে একটা কাঁচের বোতল তুলে সেটা ভেঙে আর এক টুকরো অপর্ণার বুকে পা দিয়ে চেপে ঢুকিয়ে দিই। অপর্ণা যেন কখনো বলতেই না পারে তার প্রেমিক কে ছিল। অলোক কথা শেষ করতেই দেবাশিস হাসতে শুরু করে। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল স্রেফ এক বিকৃত উন্মাদনা। হাসছিস? তুই হাসছিস? তোর হীরের হার আমার কাছে। ওটা নকল হিরে ছিল রে, ওটা নকল হিরে। আসল হীরের হার তো আমি কখনো কিনিনি। মানে? সকলেই হতবাক হয়। আমার খুব ইচ্ছে ছিল ওই হীরের হারটা কেনার, কিন্তু এত টাকা আমার নেই। তবে আমার তো সেরা জিনিস চাই না? আমি ঠিক ওই রকমই নকল হার বানিয়ে অপর্ণাকে দিই। আমি চোরকে উপহার দিতে পারি, কিন্তু সেরা জিনিসটা কাউকে দিতে পারি না। আমি যখন অপর্ণার ঘরে ঢুকি তখন তার সেই হারের বাক্সটা খালি পড়ে থাকতে দেখি। ওটা হাতে নিতেই ছোট্ট একটা টুকরো দেখি। সেটা জহুরির কাছে নিয়ে গেলে বলে যে এটা নকল। আর আমার বুঝতে বাকি থাকে না যে সেই হার চুরি গেছে আসল ভেবে। আর আসল হার তো যেদিন বাজার উদ্বোধন হয় সেদিনই দেশের সব থেকে বড় ব্যবসায়ী তার স্ত্রীকে উপহার দেয়। এই যে গত বছরের সেই খবরের কাগজের অংশ, যেটা আমি আজ সকালে খবরের কাগজের দপ্তর থেকে অনেক কষ্টে উদ্ধার করেছি। তার মানে আমি অহেতুক? ঠিক তাই। হিংসার লোভের বশে আপনিও পাগল হয়ে গিয়েছিলেন। আশা করি কল্যাণবাবু আসল অপরাধীদের চিনতে পেরেছেন। আর হ্যাঁ, অপর্ণার নখে কোনো চামড়ার টুকরো ছিল না। থাকলেও সেটা কার বোঝা মুশকিল। আপনি অহেতুক ভয় পেয়ে গিয়েছিলেন। সত্য সন্ধানীর চালে আপনি নিজেই ধরা দিলেন অলোকবাবু। ব্যোমকেশ কথাটা বলেই স্মিত হাসে। ঘরের বাতাস যেন এক নিমেষে হালকা হয়ে গেল, কিন্তু পাপের গন্ধটা রয়েই গেল। অনেক ধন্যবাদ ব্যোমকেশবাবু। নিবারণবাবুর সততার দাম পেয়েছে। আমি আপনার কথা মতন নিবারণবাবুর সমস্ত খোঁজ নিয়েছি। আমি আপনাকে সব খবর বলব। আচ্ছা, বেশ বেশ, আমরা তবে আসছি। ব্যোমকেশ হাত জোর করে নমস্কার জানিয়ে বলে। দুজনে বাইরে বেরিয়ে হাঁটতে শুরু করি, কারণ ট্যাক্সি নিতে হলে অনেকটা পথ হেঁটে গিয়ে তারপর, আর নইলে নৌকা। আপনি শুনছিলেন অন্ধকারের গল্প কথা।
এই অন্ধকার যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের গল্পটি আপনার মনে কতটা ছাপ ফেললো তা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার প্রতিটি অনুভূতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এইরকম আরো গল্প, ভয়ঙ্কর অহস্যের গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যুক্ত থাকুন অন্ধকারের এই জগতে। আবার দেখা হবে আরো এক নতুন গল্পে। শুভরাত্রি।